হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও বেঙ্গলি এডিটোরিয়াল অ্যানালিসিসের এই সেশনে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষা সম্বন্ধিত কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বেশ কিছু বিষয় নিয়ে আজকের এই উপস্থাপন থাকবে এবং আনন্দবাজার পত্রিকার যে সমস্ত এডিটোরিয়াল আজকের তারিখে প্রকাশিত হয়েছে সেগুলোর ওপর আজকের এই বিস্তারিত আলোচনা থাকবে। তোমরা অনেকেই আমাকে পার্সোনালি বলেছো যে এই এডিটোরিয়াল অ্যানালিসিসটা তোমাদেরকে হেল্প করছে ভীষণভাবে এবং তোমরা উপকৃত হচ্ছ, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমারও এই পেপারটা অ্যানালিসিস করাটা আমি কন্টিনিউ রাখছি যাতে তোমাদের হেল্পফুল হয়। সামনে যে সমস্ত ডেসক্রিপটিভ পেপার থাকবে মেইনলি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এক্সামিনেশন, তার জন্য তোমাদের এই এডিটোরিয়াল অ্যানালিসিসটা করা খুব দরকার। আজকের এই এডিটোরিয়াল অ্যানালিসিস করার ক্ষেত্রে এমন একটি আর্টিকেল আনন্দবাজার পত্রিকায় এসছে যেটা আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে ভীষণভাবে রিলেটেড, এবং সেই জায়গাটা থেকে আমরা একটা বৃহৎ অর্থে বিশ্বের যে সমস্ত শুল্কের আমদানি বা রপ্তানি হয় সেই সংক্রান্ত একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লারিফিকেশন বা ডিসকাশনও আজকের এই এডিটোরিয়াল অ্যানালিসিসের মধ্যে থাকবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো এই জায়গায় এটা হচ্ছে আজকের আনন্দবাজার পত্রিকা, বুধবার 19শে মার্চ। তো এই এডিটোরিয়াল পেপারটা দেখতে গেলে আমি প্রথমত বলি, দেখো আবার প্রথম যে বড় যে নিউজ পেপারটা আছে, নিউজ এডিটোরিয়ালটা আছে, সেটা হচ্ছে সুকান্ত চৌধুরীর লেখা নতুন করে ভাবা। ঠিক, কিন্তু এই এডিটোরিয়ালটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা সংগঠিত সাম্প্রতিক বিক্ষোভের ওপর লেখা। শাসক দলের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে, এই সংক্রান্ত আলোচনা খুব বেশি পলিটিক্যাল এবং আমার মনে হয়েছে এটাকে পড়ার দরকার নেই। নেক্সট আমরা যদি নিচের দিকে যাই, এটিও একটি সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক বিশ্লেষণ লেখক করেছেন, এবং রাজনীতিটা পশ্চিমবঙ্গের রাজনীতির ওপর নয়, রাজনীতিটা সীমাবদ্ধ হয়েছে কেরালার রাজনৈতিক একটি ঘটনার উপর ভিত্তি করে। কিন্তু এই জায়গা থেকে কিছু কি পয়েন্টস আমরা দেখবো এবং যেটার উপর দাঁড়িয়ে আমরা কিছু সামাজিক এবং সোশিও ইকোনমিক একটা পার্সপেক্টিভ এখান থেকে আমরা পেতে পারি, যেটাকে আমরা জাস্ট একটু ব্রিফলি ছুঁয়ে যাব। এবার এই দিকে আমরা যেটা দেখব অনুদান এবং উন্নয়ন, এটা নিয়ে খুব ডিবেটেবল। আমি বলবো না এই এডিটোরিয়ালটা পড়ার জন্য, বাট তোমরা যারা সিভিল সার্ভিসের প্রিপারেশন করছো তাদের মধ্যে এই কোয়েশ্চেন্সটা আসেই অনেক সময়। ফ্রিবিজ অর্থাৎ ফ্রিতে যে সরকার ভাতা দেয় সেটা কতটা আদেও উন্নয়নকে ত্বরান্বিত করে, এই বিষয়ে প্রশ্ন থেকে যায়, এবং এই প্রশ্ন কিন্তু আজকের না, দীর্ঘকালীন এটা একটি বিশ্লেষণের বিষয়, রাজনৈতিক আলোচনার বিষয়। কিন্তু এটাকে আমরা একটা কনস্ট্রাকটিভ ভাবে আলোচনা করতে পারি যে ফ্রিবিজ সেটা আদেও এইখানে লেখাতে, এইখানে আলোচনার বিষয় হয়েছে যে এই যে আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে উন্নয়নমূলক কার্যসূচির জন্য আমাদের মহিলাদের টাকা দেয়, সেটাকে অনুদান হিসেবে ধরা হবে না, সেখান থেকে আদেও উন্নয়ন হচ্ছে নাকি শুধু সেটা একটা টাকা দেয়াই থেকে যাচ্ছে, আদেও কোনো উন্নয়ন আসছে না। এই বিষয়ে একটি আলোচনা ছোট্ট করে আমরা একটু দেখব যে এটা আদেও ন্যায়সঙ্গত কিনা, বা কোন কোন জায়গায় আমাদের যদি কোনোদিনও ইন্টারভিউ বোর্ডেও এই কোয়েশ্চেন্সটা ফেস করতে হয় যে ফ্রিবিজ ভার্সেস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি, তাহলে আমরা আমাদের উত্তরটাকে কিভাবে ব্যালেন্সড ওয়েতে দিতে পারি। নেক্সট যে আর্টিকেলটা সেটা হচ্ছে অশনি সংকেত। এইটা আমাদের একদমই রিলেটেবল না, পুরোপুরিভাবে এটি একটি রিলিজিয়ান কেন্দ্রিক যে ধর্মীয় স্বাধীনতার উপর আলোচনা করা হয়েছে, কিন্তু আলোচনার যে আঙ্গিকটা সেটা অনেকটাই রাজনৈতিক মোড়কে ঢাকা পড়ে গেছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এখানে যে সমস্ত ডেটা বা তথ্য তুলে ধরা হয়েছে সেটা পরীক্ষার জন্য স্পেসিফিক না, কিন্তু এখান থেকে আমাদের জাস্ট জানতে হবে আর্টিকেল 25 আমরা যদি সংবিধানে দেখি 25 নম্বর ধারায় কি দেয়া আছে, আমাদের ধর্মচারণের অধিকার অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা দেয়া আছে। আমরা যে ধর্মকে মানতে বা পালন করতে ইচ্ছুক আমরা সেই ধর্মকে বিলিভ করতে পারি। কিন্তু এইখানে যে বিষয়টা নিয়ে মেনলি লেখা হয়েছে বা আলোকপাত করা হয়েছে সেটা পরীক্ষার জন্য উপযোগী নয় বলে আমার মনে হয়েছে। এরপরে যেটা নিয়ে আজকে ভীষণ বড় একটা ডিসকাশন হবে সেটা হচ্ছে শিওরে সমন। এটা হচ্ছে বর্তমানে যে আমেরিকা তথা বিশ্বের যে প্রেক্ষাপট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায়নের পর থেকে, এবং আমাদের ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য এবং শিল্পের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের আগমন আমেরিকার রাজনীতিতে সেটা কতটা ইম্প্যাক্ট করবে গ্লোবালি এবং আমাদের ইন্ডিয়ার কনসেপ্টে, সেটা আমরা দেখব। তো এই এডিটোরিয়াল ডিসকাশনের আগে আমি একটা ব্রিফলি তোমাদেরকে একটা ডিসকাশন করে দিতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের যে আশাটা, তার সাথে এইখানে
কি বিষয় নিয়ে আলোচনা করেছে, অর্থাৎ আমরা যদি কনটেক্সটে একটু পড়ে নিই তাহলে আমাদের এই এডিটোরিয়ালটা বুঝতে সুবিধা হবে। তো দেখো, প্রথমত খুব রিসেন্টলি সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে অ্যানাউন্স করেছেন যে তার কি অ্যানাউন্স করেছেন, তিনি আমেরিকাতে 25% শুল্ক তিনি বৃদ্ধি করবেন। কিসের জন্য? যে কোনো ধরনের যে আমদানি বা যেটাকে বলা হয় আমাদের ইম্পোর্ট হবে, ঠিক সেটা কিসের জন্য? স্টিল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালুমিনিয়াম। অর্থাৎ তিনি বলেছেন আমাদের আমেরিকাতে, সাপোজ এটা আমেরিকা, যে কোনো দেশ থেকে, ইরেসপেক্টিভ অফ দেশ, যে কোনো কান্ট্রি থেকে যদি আয়রন মানে স্টিল এবং অ্যালুমিনিয়াম আসে, সেক্ষেত্রে কিন্তু সেখানে তাদেরকে 25% ট্যারিফ দিতে হবে। এর মানে কি, ধরো একটা জিনিসের দাম 100 টাকা, সেটা কিন্তু যদি বাইরে থেকে আমদানি হয়ে আমেরিকায় ঢোকে, তার মূল্য অটোমেটিক্যালি বেড়ে দাঁড়িয়ে যাবে 125 টাকা। এটা হচ্ছে ঘটনার কনটেক্সট। এরপর ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কেন আমি এই ডিসিশন নিচ্ছি, অর্থাৎ কেন আমি 25% ইম্পোর্ট এর ওপর ট্যাক্স বা ট্যারিফ লাগাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে আমেরিকাকে তিনি সেলফ রিলায়েন্ট বা স্বনির্ভর বানাতে চাইছেন। ঠিক, সেলফ রিলায়েন্ট বা স্বনির্ভর বানাতে চাইছেন কিসে? স্টিল আর অ্যালুমিনিয়াম প্রোডাকশনের ক্ষেত্রে। ঠিক, আর একটা বক্তব্য কি, যে আমেরিকা কিন্তু এক্ষেত্রে কোনো পার্টিকুলার একটা ডিসক্রিমিনেশন বা বিভেদ করছে না, গ্লোবাল মার্কেটের সমস্ত দেশের জন্য, মানে অল কান্ট্রির জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো তিনি ডিসক্রিমিনেশন করছেন না। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন এই ডিসিশনের পেছনে তার শুধুমাত্র পারপাস আমেরিকাকে সমৃদ্ধশালী বানানো, এবং তিনি চাইছেন আমেরিকাকে ইন্ডাস্ট্রিয়ালি রিচ একটা কান্ট্রি হিসাবে আবার পুনর্প্রতিষ্ঠিত করা। তাহলে এইগুলো ছিল হচ্ছে পুরো প্রেক্ষাপট, যে কি ঘটনা ঘটাচ্ছেন। তাহলে এইটা হচ্ছে পুরো বিষয়টা মেনলি ছিল, যেখানে হচ্ছে তিনি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এখন থেকে ফ্রম নাও যে কোনো দেশ থেকে যদি স্টিল এবং অ্যালুমিনিয়াম আমাদের দেশে ঢোকে, তাহলে সেখানে কিন্তু 25% আমাকে এক্সট্রা ট্যারিফ বা শুল্ক পে করতে হবে, বা সেটার ওপর সেই মূল্যটা দিতে হবে। এরপরে দেখো, এই ঘটনার প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে এর ইম্প্যাক্ট বা এর প্রভাব কি হতে পারে, ঠিক, তাহলে এরপরে আমরা দেখবো এর এই যে ঘটনা 25% যে ট্যারিফ তিনি লাগালেন, তার ইম্প্যাক্ট কি হতে পারে। যদি আমরা পার্টিকুলারলি স্টিলের কথা ধরি, তাহলে আমরা যদি কারেন্ট সিনারিও দেখি যে আমেরিকা যে পরিমাণ স্টিল আমেরিকাতে প্রয়োজন, তার 25%, প্রায় 25% কিন্তু আমেরিকা কি করে, বাইরের দেশ থেকে কেনে, যেটাকে আমরা বলি ইকোনমিক ভাষায় ইম্পোর্ট করে। ঠিক, কোন কোন দেশ থেকে মেনলি ইম্পোর্ট করে? কারেন্ট সিনারিও অনুযায়ী মেন ইম্পোর্ট যেটা স্টিলের ইম্পোর্ট হয় আমেরিকা দ্বারা, সেটা আসে কানাডা থেকে, সেকেন্ড আসে চায়না থেকে, থার্ড আসে মেক্সিকো থেকে, এবং তারপরে আমরা যদি দেখি ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন কান্ট্রি থেকেও কিন্তু আমেরিকা স্টিলকে ইম্পোর্ট করে। আর রেস্ট যে 75% তার স্টিলের রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু সে নিজের কান্ট্রি থেকেই ডোমেস্টিক সাপ্লাই বা নিজের কান্ট্রিতে যেটা প্রডিউস হয় সেখান থেকেই কনজামশন করে। ঠিক, এরপর যদি আমি অ্যালুমিনিয়ামের সিনারিও দেখি, তাহলে সেখানে আমরা দেখব অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রায় 70% অ্যালুমিনিয়ামের যে প্রয়োজনীয়তা হয়েছে, সেটা কিন্তু ইউএস ইম্পোর্ট করে, এবং ইম্পোর্টও কিন্তু মেনলি মেজরিটি অফ দ্য অ্যালুমিনিয়াম যেটা ইম্পোর্ট হয় সেটা কিন্তু কানাডা থেকে হয়। এইটুখানি আমাদের ক্লিয়ার হলো। নাও আজকে যখন আমরা এডিটোরিয়াল পড়বো, সেখানে কিন্তু এই ডিসকাশনটা না বুঝলে আমাদের এডিটোরিয়াল বোঝাটা একটু ডিফিকাল্ট হবে, সেই জন্য এই আলোচনাটা করে নেওয়া। এরপরে জাস্ট আমরা লাস্ট একটু দেখে নেব যে এডিটোরিয়ালটায় ঢোকার আগে যে এই যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে, এক্ষেত্রে ইন্ডিয়া কিভাবে ইম্প্যাক্টেড হবে। ঠিক, তার মানে ইন্ডিয়ার এখানে পজিশনটা কি, বা এর প্রভাব ইন্ডিয়ার উপর কিভাবে আসবে। ঠিক, ইন্ডিয়া সবকিছুর প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব থাকে, ইন্ডিয়ারও সিমিলার ভাবে এখানে একটা ডিরেক্ট কিন্তু ইম্প্যাক্ট আমাদের দেখতে হবে। প্রথমত মানে আমরা যদি ইন্ডিয়ার স্টিল প্রোডাকশনের হিসাব দেখি, তাহলে আমরা দেখব প্রত্যেক ইয়ারে প্রায় 145 মিলিয়ন টনস ঠিক স্টিল কিন্তু ইন্ডিয়া প্রডিউস করে। এই যে স্টিল প্রডিউস করছে, এর মধ্যে আমেরিকাকে ইন্ডিয়া যে স্টিলটা বেচছে বা এক্সপোর্ট করছে, ইন্ডিয়ার ক্ষেত্রে এক্সপোর্ট হবে,
আর আমেরিকার ক্ষেত্রে ইম্পোর্ট হবে। তাহলে ইন্ডিয়া এক্সপোর্ট করছে অনলি 95,000 টনস। দেখো কোথায় 145 মিলিয়ন টনস তার প্রোডাকশন ইন্ডিয়ার, সেখানে কিন্তু আমেরিকাকে সে প্রডিউস করছে অনলি 95,000 টনস, মানে খুবই ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট, খুব বেশি কিন্তু নয়। তার মানে ডিরেক্টলি ইন্ডিয়া কিন্তু এটার দ্বারা খুব বেশিভাবে ইম্প্যাক্টেড হবে না, বাট ইনডিরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে হিউজ, পরোক্ষ ইম্প্যাক্ট হচ্ছে হিউজ। কিভাবে পরোক্ষ ইম্প্যাক্ট হচ্ছে? দেখো আমেরিকা যেহেতু 25% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, তার মানে আমেরিকা বর্তমানে যে মুখ্যত যে সাপ্লায়ার, যেরকম চায়না এবং কানাডা থেকে ধরো স্টিল কিনছে, তারা কিন্তু আর এই আমেরিকাকে এই স্টিলটা বেচতে পারবে না, কারণ সেখানে বেচতে গেলে অনেক বেশি তাদের খরচ সাপেক্ষ হচ্ছে এবং লোক চাইবে না চায়না এবং কানাডা থেকে স্টিল কিনতে। ফলত কি হবে, চায়না এবং কানাডার কাছে স্টিল অনেক পরিমাণে বেশি হয়ে যাবে, যেটা সে রপ্তানি করতে পারবে না। কাকে? আমেরিকাকে। কেন? কারণ আমেরিকাতে 25% শুল্ক বেশি আছে। তখন এরা কি করবে, এদের তো কোথাও না কোথাও জিনিসটাকে বিক্রি করতে হবে, এদের তো সেল করতেই হবে স্টিল। তখন এরা চাইবে এই ধরনের সেল করার জন্য যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছে সেখানে স্টিল আয়রন এগুলোকে ডাম্পিং করে দিতে, অর্থাৎ জাস্ট চাপিয়ে দেয়া। ফলে দেখা যাবে চায়না কানাডা এরা ইন্ডিয়াকে বেছে নিতে পারে এই স্টিলকে সাপ্লাই করার জন্য। অর্থাৎ দেখা যাবে চায়না কানাডা যে মুহূর্তে আমেরিকাকে তাদের স্টিল বেচতে পারবে না, তখন তারা ইন্ডিয়াতে নিজেদের স্টিল কম দামে বেচতে শুরু করে দেবে। ফলত কি হবে, ইন্ডিয়াতে সমস্যা দাঁড়াবে, ইন্ডিয়ার ইন্ডিভিজুয়াল যে ডোমেস্টিক মার্কেট, ইন্ডিভিজুয়াল যে প্রোডাকশন সেটা হিট হবে, কারণ চায়না কানাডা অনেক কম দামে ইন্ডিয়াতে কিন্তু স্টিলকে বেচতে শুরু করবে বা ডাম্পিং করতে শুরু করবে। সো এটা হচ্ছে ডিরেক্ট প্রবলেম, যে ইন্ডিয়ার ডোমেস্টিক যে সাপ্লাই বা ডোমেস্টিক যে স্টিল ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে। এবং রিসেন্ট স্টাডি বা আমাদের মিনিস্ট্রি অফ কমার্সের তথ্য থেকে জানা যাচ্ছে আগের বছরের তুলনায় অলরেডি যদি আমরা দেখব 80%-এর মতো হাইক এসছে চায়না থেকে স্টিল ইন্ডিয়াতে রপ্তানির ক্ষেত্রে, বা ইন্ডিয়া 80% বেশি চায়না থেকে কিন্তু স্টিল ইম্পোর্ট করছে। সো দ্য ফিগার ইজ হিউজ, যেখানে আমাদের দেখা যাচ্ছে যে চায়নার কিন্তু একটা ডিরেক্ট এফেক্ট বা ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশনের ইনডিরেক্ট এফেক্ট ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আরও একটা জায়গায় অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও যদি আমরা দেখি, ইন্ডিয়া কিন্তু ডিরেক্টলি অ্যালুমিনিয়াম সেইভাবে এক্সপোর্ট করে না, কিন্তু দেখা যাবে চায়না কিন্তু যেখানে অ্যালুমিনিয়াম আমেরিকাকে বেচতে পারবে না, সেই মুহূর্তে চায়না কিন্তু ইন্ডিয়াকে অ্যালুমিনিয়াম বেচার একটা চেষ্টা করবে। এবং সেই জন্য ইন্ডিয়ান যে স্টিল কোম্পানিগুলো বা স্টিল ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রিসেন্টলি দাবি করছে ইন্ডিয়াও যেন অ্যান্টি ট্যারিফ লাগায়, অর্থাৎ ইন্ডিয়ার থেকেও যেন এরকম কোনো শুল্ক বৃদ্ধি করা হয়। ধরো সাপোজ বলা হলো 20% হাইক করে দেওয়া হোক, তার মানে চায়না থেকে যদি স্টিল ইন্ডিয়াতেও ঢুকতে হয়, সেখানেও কিন্তু তাদের কিন্তু একটা ডিফিকাল্টি ফেস করতে হবে। এটা ইন্ডিয়ান ডোমেস্টিক যে স্টিল ইন্ডাস্ট্রি তাদের দাবি ভারত সরকারের কাছে, যে তারাও যেন, ভারত সরকারও যেন ডোনাল্ড ট্রাম্পের মতো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে শুল্ক বসায়। তাহলে এই জায়গাটা বোঝার পর আমি মনে করি যে এই এডিটোরিয়ালের ডিসকাশনটা আমাদের কাছে সহজ হবে বা আমরা বুঝতে পারবো। প্রথমত দেখো শিওরে সমন বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে আমেরিকার কতটা ক্ষতি, ভারতের দক্ষিণপন্থী রাজনৈতিক মহল আপাতত সেই প্রশ্নে মনোনিবেশ করছে। অর্থাৎ বলতে চাইছে যে ভারতবর্ষের আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাকশনে আমেরিকার ইকোনমি কতটা খারাপ হতে পারে। কিন্তু আমেরিকার যদি ক্ষতি হয়ও তাতে ভারতের ক্ষতিপূরণ হবে না, অর্থাৎ আমেরিকার কি এসে গেল তাতে ভারতের কিছু যায় আসে না, তাই না? ইতিমধ্যেই ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ভারতীয় রপ্তানির উপর 25% শুল্ক বসেছে। অর্থাৎ বলা হয়েছে যে যেহেতু আমেরিকা প্রত্যেকটা কান্ট্রির ওপর ইরেসপেক্টিভ অফ এনি কান্ট্রি এই 25% শুল্ক বসেছে, তাই ভারতের রপ্তানিও যদি ভারত ইস্পাত বা অ্যালুমিনিয়াম বেচতে চায়, সেখানেও ভারতকে কিন্তু ডিফিকাল্টি বা বাধার সম্মুখীন হতে হবে। 2 এপ্রিলের পর বোঝা যাবে আর কোন কোন ক্ষেত্রে চড়া শুল্কের সম্মুখীন হতে হবে ভারতকে। অর্থাৎ 2 এপ্রিলের পর দেখা যাবে ডোনাল্ড ট্রাম্প হয়তো আরো এমন কিছু অ্যানাউন্সমেন্ট করলো যে শুধুমাত্র স্টিল বা ইস্পাত বা অ্যালুমিনিয়াম না, আরো বিভিন্ন
পণ্যের ওপরও কিন্তু এই ধরনের বাধা ভারতকে ফেস করতে হচ্ছে। ইতিমধ্যে সংশয়ের মেঘ জমেছে ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রের ওপর, অর্থাৎ এই যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, যেটা ইন্ডিয়া একটা বিগেস্ট ম্যানুফ্যাকচারার হিসাবে ধরে নেওয়া হয়, সেখানেও কিন্তু একটা আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার মরিয়া চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। ঠিক, এরপর বলা হয়েছে ট্রাম্পের আক্রমণের মুখে পড়েছে যে দেশগুলো, সেগুলোর প্রতিক্রিয়া দ্বিমুখী। অর্থাৎ সারা বিশ্বের যদি আমরা বিভিন্ন দেশগুলো দেখি, সেখানে দেখা যাচ্ছে যে দুভাবে তারা এই ট্রাম্পের ডিসিশনটাকে কাউন্টার অ্যাটাক করতে চাইছে। ইইউ বা কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন বা কানাডার মতো দেশগুলো কি করেছে, অলরেডি পাল্টা শুল্ক চড়িয়েছে। আমি যেটা বললাম যে তারাও নিজেদের দেশের ওপর কিন্তু শুল্ক দিয়েছে, অর্থাৎ তাদের দেশে যদি আমরা কিছু এক্সপোর্ট করি বা তারা কোনো পণ্য যদি ইম্পোর্ট করে, সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতনই তাদের দেশে শুল্ক বা পাল্টা শুল্ক চড়িয়েছে। আর ভারতের মতো দেশ আমেরিকার রপ্তানি বিষয়ে নরম নীতি নিয়েছে, অর্থাৎ আমেরিকার বিষয়ে কিন্তু এখনো ভারতবর্ষ খোলাখুলিভাবে কোনো স্টেপ নেয়নি। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী নাকি ভারতের উৎপাদকের চীনা আমদানি বাদ দিয়ে উৎপাদনের ক্ষেত্রে আমেরিকা থেকে আমদানি করা অন্তর্বর্তী পণ্য ব্যবহার করতে বলেছেন। অর্থাৎ এখন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী বলছেন যে ভারতবর্ষের এখন যারা প্রোডাকশন করছে তাদের উচিত চাইনিজ গুডস না নিয়ে আমেরিকান গুডস কেনার ওপর যাতে জোর দেওয়া হয়। বাট এটার সাথে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ বসানো, তার কোনো ডিরেক্ট যোগসূত্র লেখক দেখতে পাচ্ছেন না, সেটাই ইনি লিখেছেন। নেক্সট বলা হয়েছে আমেরিকা যত পণ্য আমদানি করা হয় তার 2.5%-এরও কম আসে ভারত থেকে। অর্থাৎ আমেরিকা যে পরিমাণ জিনিস বিদেশ থেকে বা গ্লোবাল মার্কেট থেকে কেনে, অর্থাৎ ইম্পোর্ট করে, তার অনলি 2.5% হচ্ছে ভারতের শেয়ার। অন্যদিকে আমেরিকার মোট রপ্তানির 2.5%-এর কাছাকাছি যায় হচ্ছে ভারতে। অর্থাৎ আমেরিকা যে পরিমাণ এক্সপোর্ট করে, অর্থাৎ আমেরিকা যে পরিমাণ জিনিস বিক্রি করে, তার কিন্তু 2.5% হচ্ছে ভারত কেনে এখানে। অর্থাৎ আমেরিকার বাণিজ্য সঙ্গী হিসাবে ভারত নিতান্তই ছোট মাপের। আমেরিকার ক্ষেত্রে ভারত কিন্তু কোনোভাবেই লাভবান নয়। কিন্তু দেখা যাচ্ছে ভারতের মোট রপ্তানি, অর্থাৎ ভারতের যদি আমি সিনারিও দেখি, ভারত কতটা আমেরিকার সাথে যুক্ত বাণিজ্যের ক্ষেত্রে, ভারত যে পরিমাণ জিনিস এক্সপোর্ট করছে, বেচছে বা যেটাকে বলে রপ্তানি করছে, তার প্রায় 1/5, 1/5, যেটাকে আমরা যদি পার্সেন্টেজ করি, প্রায় দেখা যাবে 20% কিন্তু আমেরিকাতে ভারত বেচছে। অর্থাৎ যেখানে আমেরিকার শেয়ারে ভারত হচ্ছে অনলি 2.5% বা 2.5%, সেখানে ভারতের কাছে আমেরিকার পরিমাণ কিন্তু প্রায় 20%। অর্থাৎ ভারতের কাছে আমেরিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, নাকি আমেরিকার কাছে ভারত। এরপর এই অবস্থায় আমেরিকার রেসিপ্রোকাল ট্যারিফের আক্রমণের হাত থেকে বাঁচার পথ হতে পারত আমেরিকার পণ্যের উপর আমদানি শুল্ক হ্রাস করা। তো এটা একান্তই লেখকের বক্তব্য। এখানে কিন্তু বেশ কিছু জায়গা লেখকের মতামত, কিন্তু সেটাই যে আদেও সমাধানের পথ আনবে এরকমটা নাও হতে পারে। এছাড়া এখানে কথা বলা হয়েছে মোস্ট ফেভার্ড নেশনের যে বাণিজ্য চুক্তি, যেখানে বলা হয়েছে যে মোস্ট ফেভার্ড নেশন মানে কি, যে সমস্ত দেশের মধ্যে যদি বাণিজ্য ফেসিলিটেট করতে হয়, তাহলে সেখানে দেখা যায় বেশ কিছু জায়গায় ট্যারিফের বা শুল্কের হার কমিয়ে রাখা হয়, যাতে ইম্পোর্ট এবং এক্সপোর্টটা ত্বরান্বিত হয় বা সেই লাভবান দুটো কান্ট্রি ইকুয়ালি হয়। তো এই মোস্ট ফেভার নেশনের কনসেপ্টটাও কিন্তু লেখক বলেছেন যে আমেরিকা বা ভারত। নাও সরি ফর দ্য ইন্টারাপশন, কিছুটা সমস্যা হয়েছিল, তো শুরু করা যাক। এই যে মোস্ট ফেভার্ড নেশনের যে কনসেপ্টটা, সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের ক্ষেত্রে কতটা উপযোগী হবে বা ভারত কতটা সেই জায়গাটা মেনে নিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক বা বাণিজ্যিক চুক্তি করবে, সেটাও দেখার বিষয়। সর্বশেষে এই জায়গাটায় বলা হয়েছে যে বর্তমানে আমাদের ভারতবর্ষের যে বাণিজ্য নীতি, সেটা কিন্তু দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারগুলিতে অতটাও সম্ভাবনাময় নয়। সেখানে আসিয়ান দেশগুলির সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে তোলা অসম্পূর্ণ, কাজটি অসম্পূর্ণ থেকে গেছে। অর্থাৎ এখনো আসিয়ান কান্ট্রি, দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে কিন্তু ভারতের জোর দেওয়া দরকার বলে লেখক এখানে বলেছেন। আচ্ছা, তো এইটা ছিল প্রথম আর্টিকেল। নেক্সট যে আর্টিকেলটা আমি ডিসকাস করব, সেটা হচ্ছে একটি রাজনৈতিক প্রশ্ন, যেখানে জাস্ট কিছু জায়গা দেখার যে
মেনলি এটা একটা ঘটনা হচ্ছে এখানে গভর্নমেন্টে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে কেরালের বিভিন্ন যে সমস্ত আশা কর্মীরা আছেন যারা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যুক্ত, তারা কিন্তু অনশনে বসেছেন এবং তাদের বিভিন্ন দাবি আছেন। সেই দাবিটা নিয়ে একটু পড়া দরকার। আশা কর্মীদের দাবি হচ্ছে তারা প্রায়ই অনিয়মিত বেতন পান, গত 3 মাস ধরে বকেয়া বেতন চাইছেন, নিয়মিত বেতনের দাবি করছেন এবং এই সমস্ত নিয়ে তাদের আরো দাবি, তাদের কাজের সময় কমানো হোক, চাপ কমানো হোক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এই যে ধর্মঘটটা করছেন এবং সেখান থেকে কিছু জায়গা আমাদের উঠে আসে যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা উন্নতি করার জন্য আশা কর্মীদের অবদান কতটুকুনি, বা সেটাকে আমরা কিভাবে সরকার কিন্তু হস্তক্ষেপ করতে পারে। তাদের বিভিন্ন অংশের দাবি, আশা কর্মীদের দাবি যে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা কাজ তাদের করতে হয়, অবসরের বয়স বৃদ্ধি, অবসরের সময় এককালীন 5 লক্ষ টাকা, পেনশন, মাসিক বেতন বাড়ানোর জন্য তাদের এই দাবি দেওয়া চলছে। তো এটা থেকে খুব বেশি জানার প্রয়োজনীয়তা নেই, কিন্তু জাস্ট এই লেখাটা আমাদের উল্লেখযোগ্য যে গ্রামীণ স্বাস্থ্য ক্ষেত্রে আশাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিয়ে তাদের দক্ষতা, দায়বদ্ধতা এবং শ্রমের সম্মান দিয়ে তাদের পূর্ণ সরকারি কর্মীর মর্যাদা দেওয়া দরকার। পূর্ণ সময় কাজ করি আশাকর্মীদের স্বেচ্ছাসেবী বলা অমার্জনীয়, অন্যায়। অর্থাৎ লেখক এখানে বলেছেন যে আশাকর্মীরা আমাদের গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং বিভিন্ন সময় দেখা গেছে কোভিডের সময়ও আশাকর্মীদের কাজ মানুষের কিন্তু প্রশংসা কুড়িয়েছিল। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে আশাকর্মীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2018 সালে কেরালে দেখা গিয়েছিল যে বন্যার সময় আশাকর্মীদের পরিষেবা মানুষ মনে রেখেছে এবং তারা কিন্তু একটি গ্রহণযোগ্য অগ্রণী ভূমিকা পালন করেছিল। তো এই লেখা থেকে তোমরা আশাকর্মীদের বিষয়ে কিছু মতামত নিজেদের খাতায় লিখে রাখতে পারো। কখনো যদি স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনো কোয়েশ্চেন্স আসে সেখানেও কিন্তু তোমাদের এই লেখা তোমরা যুক্ত করতে পারবে। নেক্সট একটা জায়গা যেটা বলা হয়েছে যে এই যে ফ্রিবিজ, অর্থাৎ মহিলাদের যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল দেখা যায় যে মহিলাদের হাতে কিছু নগদ টাকা দিয়ে দেওয়া হয় এবং তার উদ্দেশ্য দেখানো হয় যে মহিলাদের যে ক্ষমতায়ন এবং সেটা করা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলা হয় যে এটা আদেও কি জরুরি, বা এটা কি আদেও মহিলাদের সশক্তিকরণ করছে বা উন্নয়ন আনছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে আজও কিন্তু মহিলারা সবসময় যে সমান মজুরি পান সমান কাজের জন্য তা নয়। বারুইপুরে দেখা যায় পেয়ারা বাগানে মহিলারা দৈনিক 170 টাকা পায়, সেখানে পুরুষরা পায় কিন্তু 400 টাকা। এছাড়া মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যা আজও ফেস করতে হয়, যাদের মধ্যে হচ্ছে 2 মাইল ধরো অনেক পথ হেঁটে গিয়ে পানীয় জল আনা, পুষ্টির সমস্যা, প্রাথমিক শিক্ষার সমস্যা, টাকার অভাবে শিক্ষা, পুষ্টি, চিকিৎসা করতে না পারা শ্রমিক মেয়েদের, এগুলো কিন্তু এখনো রয়ে গেছে। অর্থাৎ উন্নয়ন কিন্তু শুধু যে একটা টাকা মহিলাদের দিয়ে দিলেই আসবে সেটা নয়। এইভাবে তোমরা তোমাদের লেখাকে ব্যালেন্সড একটা ভারসাম্যময় লেখায় পরিবর্তন করতে পারো। এইভাবেই প্রশ্ন, জনগণের করের টাকা ব্যয় করা উচিত নয় কি উচিত নয় সেদিকে আমরা যাচ্ছি না, বাট লেখাটায় লেখক বলতে চেয়েছে যে শিশু পুষ্টি, কর্মসংস্থান, পরিকাঠামো তৈরি, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতির ক্ষেত্রে উন্নয়ন কিন্তু অবশ্যই করতে হবে। তবেই কিন্তু একটা আমাদের যে সার্বিক উন্নয়ন যেটাকে আমরা বলি হলিস্টিক ডেভেলপমেন্ট, সেটা হওয়া সম্ভব। নেক্সট, এখানে যেমন আরো একটা জায়গা যে বৈষম্যের ছবি মানে এখনো আমাদের সমাজের আনাচে কানাচে আছে, তো সেইগুলো নিয়েও কিন্তু দৃষ্টি দেওয়া দরকার। রাজ্যের বিভিন্ন উন্নয়ন শুধুমাত্র যে ফ্রিবিজ দিয়ে দিলেই রাজ্যের উন্নয়ন হবে তা নয়, বরং নারীদের প্রকৃত অধিকার বা মর্যাদাকে সুরক্ষিত করতে হবে। মিড ডে মিলের যে সমস্ত টাকা সেগুলো দিয়ে যাতে শিশুদের সার্বিক উন্নতি, অঙ্গনারী শিশু কেন্দ্রগুলোতে সার্বিক উন্নতিও সেই দিকে দৃষ্টি দিতে হবে। প্রাথমিক বিশ্ববিদ্যালয় শিশুর মানে প্রাথমিক যে স্কুলগুলো আছে, বিদ্যালয়গুলো, শিশুদের অনুপাতে ভয়ঙ্কর রকমভাবে শিক্ষকদের সংখ্যা কম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক শিক্ষিকাদের অভাবে পঠন পাঠন ব্যাহত। এই সমস্ত দিকেও কিন্তু সরকারি হস্তক্ষেপ খুব শীঘ্রই দরকার। তাহলে এইগুলো ছিল আজকের মোটামুটি ডিসকাশনের আলোচ্য বিষয়। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো তোমরা আশা করি এই এডিটোরিয়াল ডিসকাশন থেকে উপকৃত হচ্ছ। লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। এবং আজকে তোমাদের এই ভালোবাসায় আমার চ্যানেল ফার্স্ট 1000 সাবস্ক্রিপশন পেয়েছে। ইটস মিনস এ লট টু মি, নট ভেরি বিগ নাম্বার, বাট ইয়েট তোমাদের এই আন্তরিক ভালোবাসা, তোমাদের প্রভূত মেসেজ, কমেন্টস এবং মাই
আবার ইমেলে তোমরা তোমাদের যে সমস্ত সমস্যার কথা জানাও, তোমাদের দেখে আমি মানে এই কাজটা করার জন্য আরও মোটিভেশন পাই, উদ্বুদ্ধ হই। তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়েও এবং ডেডিকেটেডলি প্রিপারেশন আমার থেকে নিতে চাইলে অবশ্যই আমার মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হতে পারো। আমার সাথে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে, ইমেল আইডির মাধ্যমে তোমরা আমাকে কানেক্ট করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ডে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো, এডিটোরিয়াল ডিসকাশন কন্টিনিউ থাকবে।